প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই আছো সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। বরাবরের মতোই আজকে এই ভার্চুয়াল রসায়ন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার যে বিষয়টি আলোচ্য বিষয় সেটি হলো রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমি আলোচনা করব। ক্লাসটি যারা একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি নিউ টপিক। তোমরা এই টপিকটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এই টপিকটি জানলে তোমাদের একটা পরমাণুর সম্পর্কে, পরমাণু ইলেকট্রনগুলোর অবস্থান সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা তোমরা পেয়ে যাবে আসলে। তো আশা করি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে সবাই দেখবে। তো আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি রিপন সরকার, প্রভাষক রসায়ন, গুরুচরণ এরশাদ ডিগ্রি কলেজ। তো আসো আজকের আলোচনায় আমরা যাচ্ছি। তো আমি এখানে আলোচ্য বিষয় লিখেছি কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টা শব্দটি তো তোমরা সম্পর্কে কিছুটা অবগত আছে যে কোয়ান্টা শব্দের অর্থ হলো গুচ্ছ। গুচ্ছ কথাটা আসছে, কোয়ান্টাম কথাটা এসেছে মূলত আলোর কোনো উৎস থেকে যে আলো আসে সেই ধারণা থেকে। উৎস থেকে আলো কিন্তু বিচ্ছিন্নভাবে আসে না, বিচ্ছিন্নভাবে আসে, নিরবিচ্ছিন্নভাবে আসে না। এটা শক্তির প্যাকেট আকারে আসে, এক গুচ্ছ শক্তি বেরিয়ে আসে, আবার পিছনে আরেক গুচ্ছ শক্তির উপর বেরিয়ে আসে। এভাবে গুচ্ছ আকারে অর্থাৎ কোয়ান্টা আকারে আলোগুলো বেরিয়ে আসে। সেই থেকে কোয়ান্টাম মেকানিক্স এবং কোয়ান্টাম তত্ত্ব ওই বিষয়গুলি আসছে। ওটার সাথে মিল রেখে কোয়ান্টাম সংখ্যা এখানে দেওয়া হয়েছে। কারণ পরমাণুতে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো বিভিন্ন স্তরে স্তরে থাকে, কিন্তু সবগুলি ইলেকট্রন একটি শক্তি স্তরে থাকে এমন নয়। তোমরা জানো যে পরমাণুতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শক্তি স্তরগুলো, ষষ্ঠ, সপ্তম শক্তি স্তর রয়েছে। এই শক্তি স্তরগুলোতে বিভিন্ন শক্তি স্তরে বিভিন্ন সংখ্যায় ইলেকট্রন থাকে। যেহেতু এগুলো স্তরে স্তরে রয়েছে, সেই হিসাবে এই বিষয়টাকে আমরা কোয়ান্টাম সংখ্যা দিয়ে বিষয়টা পরস্পর থেকে পৃথক করে এগুলো ব্যাখ্যা দিয়ে থাকি। তো আসলে আজকের আলোচনা আমরা যাচ্ছি যে কোয়ান্টাম সংখ্যাটা কি। মূলত এখানে বলছে কোনো পরমাণুর শক্তিস্তর বিষয়ের তিনটি রাশি। তোমরা জানো পরমাণুতে যে শক্তিস্তর থাকে সেই শক্তিস্তর কতগুলি কি থাকে? উপশক্তিস্তর থাকে, আর উপশক্তিস্তরগুলিতে কিছু অরবিটাল থাকে। হ্যাঁ, ইলেকট্রনগুলো ওই অরবিটালগুলিতে অবস্থান করে। ওই শক্তিস্তর বিষয়ের তিনটি রাশি এখানে বলা হচ্ছে। এবং ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশক, তোমরা জানো যে ইলেকট্রনগুলো কি করে? নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে, কিন্তু সেই ইলেকট্রনগুলো আবার যে অরবিটালে থাকে সেই অরবিটালে আবার যদি একাধিক ইলেকট্রন থাকে, ইলেকট্রনগুলোর স্পিন বা ঘূর্ণন বিপরীত হয়। ওই বিষয়টা প্রকাশ করবে একটা কোয়ান্টাম সংখ্যা। এখানে বলছে ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশক রাশি সহ মোট চারটি রাশিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে। তাহলে এই চারটা, তাহলে কোয়ান্টাম সংখ্যা কয়টি? চারটি। এই চারটি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা এক এক করে আলোচনা করবো আজকে। এখানে আছে যে এর সাহায্যে কি করা যাচ্ছে? পরমাণু কোন ইলেকট্রন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। অর্থাৎ আমি যদি এই কোয়ান্টাম সংখ্যাগুলো জানি তাহলে আমি পূর্ণাঙ্গ ধারণাটা পেয়ে যাব। প্রথমে আসছে এখানে কোয়ান্টাম সংখ্যা প্রকারভেদ নিয়ে আলোচনা। কোয়ান্টাম সংখ্যা পূর্বে আমি বলেছি কোয়ান্টাম সংখ্যা হলো চারটি। প্রধান কোয়ান্টাম সংখ্যা এক নম্বরে আছে, 2 নম্বর হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 নম্বর হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং 4 নম্বর হলো স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই চারটি কোয়ান্টাম সংখ্যা তোমরা জানবে, সবসময় মুখস্থ করে রাখবে, এবং কোয়ান্টাম সংখ্যাটা কি সেটা তোমরা মুখস্থ করে রাখবে। কারণ এই নলেজগুলো তোমার মাথায় থাকতেই হবে। কারণ এগুলো নলেজ থাকলে তুমি যে কোনো জিনিস ব্যাখ্যা করতে তোমার জন্য সহজ হবে। তো আমরা এক এক করে প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা একটু আলাদা করে আলোচনা করি। আমি একটু ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। ওকে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এক এক করে প্রধান কোয়ান্টাম সংখ্যা আজকে আলোচনা শুরু করি। কোয়ান্টাম সংখ্যা আমি সংক্ষেপে লিখলাম। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে স্মল এন দিয়ে প্রকাশ করা, আমি পাশেই লিখে দিলাম। কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? স্মল এন দিয়ে। এটা খেয়াল রাখবে যে স্মল এন হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রকাশক। প্রধান কোয়ান্টাম সংখ্যা মূলত কি? পরমাণুর শক্তি স্তরগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে। পরমাণুর শক্তি
শক্তি স্তরের আরেকটা নাম কি? কক্ষপথ। শক্তি স্তর বা কক্ষপথ বা কি বলা হচ্ছে? অরবিট। শক্তি স্তর, কক্ষপথ, অরবিট একই কথা, তিন ভাবে বলা হচ্ছে এখানে। কারণ শক্তি স্তর, কক্ষপথ, অরবিট গুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বললেও বুঝি যে এগুলো কি বোঝাচ্ছে? শক্তি স্তরগুলোকে বোঝানো হচ্ছে। এখানে n = 1, 2, 3, 4 ইত্যাদি মানের জন্য শক্তি স্তরগুলো যথাক্রমে কি হবে? ক্যাপিটাল লেটারে কে, এল, এম, এন ইত্যাদি, ও, পি এগুলো হতে পারে। আমরা সাধারণত আপনাদের চারটার নাম কি আমরা ও পি হয়ে থাকি। হ্যাঁ, পঞ্চম শক্তি স্তর, পরের শক্তি স্তর হবে পি, কে থেকে শুরু হবে। তো অবশ্যই সেটা বড় হাতের অক্ষরে কিন্তু প্রকাশ করা হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। এবং প্রত্যেকটি শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা কি হবে সেটা আমরা জেনে নিই। প্রতিটি শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করার একটি সূত্র রয়েছে। শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। কারণ আমরা n এর মানটা এখানে জানি যে n এর মান 1, 2, 3 তাতে পূর্ণ সংখ্যা হবে। তাহলে যুক্ত তোমাকে বলা হচ্ছে কে শেল। শক্তি স্তরকে কিন্তু শেলও বলা হয় থাকে। আরেকটা কিছু বাকি রয়ে গেল শক্তি স্তর, কক্ষপথ, অরবিট অথবা শেল। ইংরেজিতে অরবিট বা শেল বলা হয়, আর বাংলাতে হলো শক্তি স্তর বা কক্ষপথ। সবগুলি নাম তোমার জানতে হবে। কে শেল হলো সমান 2 × 2n² বসাই সমান 2 × 1², দ্যাট মিনস 2 ইলেকট্রন। এ শেলে কয়টি ইলেকট্রন থাকবে? 2টি ইলেকট্রন থাকবে। এল শেল 2n² 2 × 2² = 4, 8 ইলেকট্রন। এইভাবে প্রত্যেকটা শক্তি স্তরে তোমরা কি করতে পারবে? ইলেকট্রন ধারণ ক্ষমতাটা বের করে নেবে, n এর মানটা বসিয়ে নেবে। m শক্তি স্তর 2 × 3², 9 × 2 8, 18 ইলেকট্রন। হ্যাঁ, n শক্তি স্তর 2 × 4² 32 ইলেকট্রন। এইভাবে প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। এরপর যদি 32 পরে যেটা হওয়ার কথা কি 50 ইলেকট্রন, কিন্তু অ্যাকচুয়ালি এই পর্যন্ত 32-র উপরে কোনো শক্তিশালী ইলেকট্রন পাওয়া যায়নি। কারণ উপরে শক্তিশালী ইলেকট্রন যখন যায় তখন এই নিম্ন কিছু শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোতে আবার গ্যাপ থেকে যায়। তোমরা পরবর্তীতে জানবে এটা যে কিভাবে ইলেকট্রনগুলো বিভিন্ন স্তরে যায়, সেটা দেখলেই তখন বুঝবে যে কেন 32 ক্রস করছে না বিভিন্ন শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। তো এই হলো মোটামুটি আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা সিম্পল বিষয় একবারই, এগুলো একটু জেনে নিলে তোমরা সহজেই পারবে এগুলো আসলে। এবার আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা আরেকটা নাম রয়েছে আমি জানি, সহকারী বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে এই জিনিসটাকে। আর সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কিন্তু মূলত এসেছে উপশক্তি স্তরের ধারণা থেকে। অর্থাৎ শক্তি স্তরের মধ্যে কি থাকে? উপশক্তি স্তর থাকে। উপশক্তি স্তরগুলো প্রকাশ করতে হলে আমাকে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমি সেটা জানতে পারব। তাহলে এখানে আমরা যে জিনিসটা এখানে লিখে থাকি, এটাকে স্মল এল দিয়ে প্রকাশ করা। এটা খেয়াল রাখবে, প্রধান কোয়ান্টাম সংখ্যা ছিল স্মল এন স্মল লেটারে, আর সহকারী কোয়ান্টাম সংখ্যাটা স্মল লেটারে এল। এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করা যায়? এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তর প্রকাশ করা। উপশক্তি স্তর প্রকাশ পাচ্ছে। তাহলে আমি উপশক্তি স্তরের ধারণাটা এই কোয়ান্টাম সংখ্যা থেকে নেব। তো এখানে কোয়ান্টাম সংখ্যা, তাহলে কোন শক্তি স্তরে কতটা উপস্তর রয়েছে সেটা কিভাবে আমি জানবো? তো শক্তি স্তরের উপস্তর সংখ্যার একটা সূত্র রয়েছে,
বিভিন্ন শক্তি স্তরে উপস্তর সংখ্যা সমান হবে 2 ইন্টু উপস্তর সংখ্যা মাইনাস উপস্তর সংখ্যা হবে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। এই সূত্র থেকে 0 থেকে কি n মাইনাস 1 পর্যন্ত হলো যে কোনো শক্তি স্তর উপস্তর সংখ্যা, অর্থাৎ l এর মানটা আমার হলো 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত যেগুলো আসবে এগুলো দিয়ে এখানে আমরা বের করব। এখানে ইকুয়ালটা l সমান হলো 0 থেকে কি n মাইনাস 1। খুব ভালোভাবে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা উপস্তর শক্তি স্তর উপস্তর বের করতে হবে 0 থেকে n মাইনাস 1, কারণ আমি প্রত্যেকটা শক্তি স্তর n এর মান আমার জানা। তাহলে এখানে n এর মান বসিয়ে আমি উপস্তর সংখ্যাটা বের করতে পারবো। তাহলে আমি এক এক করে এগুলোকে দেখাচ্ছি এখানে। এবার সব উপস্তরগুলি যথাক্রমে l equal to 0 1 2 3 চারটা হয় উপস্তর, এর বেশি হয় না। মানের জন্য উপস্তর সমূহ যথাক্রমে, দ্যাট মিন্স 0 হলে s উপস্তর স্মল লেটারে হবে এগুলো, আবার 1 হলে p উপস্তর, 2 হলে d উপস্তর এবং 3 হলে f উপস্তর হবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো যে এই মানগুলো মুখস্থ রাখতে হবে। 0 মানে s উপস্তর l এর মান, 1 হলে p উপস্তর l এর মান, 2 হলে d উপস্তর, 3 হলে f। অত উল্টো ভাবে বলবা, যখন s উপস্তর তখন l এর মান কত 0, যখন p উপস্তর তখন l এর মান 1, d উপস্তর l এর মান 2, f উপস্তর l এর মান 3। তাহলে এইভাবে এই মানগুলো তোমরা মুখস্থ করে নিবে। এবার আসো বিভিন্ন উপস্তরে কোন উপস্তরে কোন শক্তি স্তরে কত উপস্তর হবে সেটা কিভাবে বের করব। এখানে একটা চার্টের মতো আমি করে দিচ্ছি, দেখো শক্তি স্তর, তারপরে শক্তি স্তরগুলো লেখার পরে এখানে আসবে L, উপস্তর, মোট সংখ্যা। তাহলে শক্তি স্তর যদি আসে কেসের, তো এখানে শক্তি স্তর করে n এর মানটা দিই n, তারপরে l দিই, তারপর একটু ক্লিয়ার হবে। এখানে উপস্তর লিখে রাখি, কেসের জন্য n এর মান 1, ওকে। তাহলে তখন n এর মান যদি 1 হয় তাহলে l এর মান কত হবে, এখানে 0 থেকে n মাইনাস 1, যেটা খেয়াল রাখতে হবে। এখানে যদি 0 তো আছে, তো এখানে n এর ভ্যালু কত 1, এখানে 1 বসালে 1 মাইনাস 1 0, 0 থেকে 0 মান শুধু একটি সংখ্যা, l এর মান কত 0। তাহলে উপস্তর হবে একটি, সেটি হলো কি, যেটা প্রথম শক্তি স্তর সেটা 1s উপস্তর, একটি উপস্তর সেটা 1 এর পরে স্মল লেটারে s টা লিখবে, 1s উপস্তর। এই গেল কে শেল। এরপর আসে l শেল, n এর মান তাহলে 2, তো l এর মান হবে কি, এখানে 2 যদি বসাই তাহলে এখানে 1, 2 মাইনাস 1 কত 1, তাহলে 0 থেকে আমাকে ওই সংখ্যা পর্যন্ত যেতে হবে। তো 0 এর পরে কি 1 চলে আসছে, তাহলে একটা 0 আর এটা কি 1, তাহলে l এর মান কত হলো 2টি, l উপস্তর কত 2টা, এর উপস্তর দুটো হবে কি কি, একটা 2s আর 2p। এখানে উপস্তর সংখ্যা দিয়ে রাখো, এখানে একটি আর এখানে কয়টি পেলাম আমরা, দুটো উপস্তর পেলাম। ঠিক আছে, ওকে। এইভাবে আমরা এক এক করে প্রত্যেকটা শক্তি স্তর উপস্তরগুলি বের করব। আমি একটু দেখে নিচ্ছি যে আমার ভিডিওটা কভার করছে কিনা বোর্ডটাকে। ওকে, তাহলে আমি এবার আসি কে এল এম, এম উপস্তরে এল এর মান, এন এর ভ্যালু কত 3, এন এর ভ্যালু 3 হলে এটা মান আসবে কত, এখানে 3 বসালে 3 - 1 2, তাহলে আমাকে 0 থেকে 2 পর্যন্ত যেতে হবে। তাহলে 0 1 2, তাহলে তিনটা মান আসবে 0 1 2। তাহলে উপস্তর হবে যথাক্রমে 3 এর, যেটা তৃতীয় শক্তি স্তর। দেখো
প্রথম শক্তি স্তর 1 ছিল, দ্বিতীয় শক্তি স্তর সবগুলোর সাথে 2 হবে, তৃতীয় শক্তি স্তর সবগুলোর সাথে 3 হবে। 3s 1 এর জন্য তো আমরা জানি p উপস্থিত, আর 2 এর জন্য কি আসবে d। কিন্তু আগে এখানে বলা আছে কোনটার জন্য কি হবে, তাহলে 3s 3p 3d, এই কয়টা তিনটে উপস্থিত আসবে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের উপস্থিত হলো 3টি। তাহলে এইভাবে আমরা চতুর্থ শক্তি স্তরে দেখাতে পারি। n সেটা হলো n এর মান ভ্যালু হলো 4, তাহলে এটা মান আসবে 0 1 2 3, চারটি মান, তাহলে 4s 4p 4d 4f, চারটি উপস্তর দিলাম, চারটি। তো এইভাবে আমরা বিভিন্ন শক্তি স্তরের উপস্তরগুলি বের করি। তাহলে এরপরে শক্তি স্তরে যদি 5 আসে, ধরো এখানে 4 পর্যন্ত বসলে 3 আসলে 0 1 2 3, চারটি। এখানে যদি 5 হয় তাহলে 4 0 1 2 3 4, তাহলে 5টি হওয়ার কথা, কিন্তু অনুপস্থিত কিন্তু 5টি পর্যন্ত হয় নাই এখন, কারণ আমার যেই পরমাণুর সংখ্যা যেগুলো রয়েছে 118 পর্যন্ত, এদের ইলেকট্রন বিন্যাস করার জন্য আমার 4f এর উপরে উপস্তর প্রয়োজন হয়নি এখন পর্যন্ত, কিন্তু উপস্তরের অস্তিত্ব রয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা সেগুলো প্রয়োজন হয় না, সেগুলো নিয়ে আর আমরা ব্যাখ্যা করি না। অর্থাৎ চতুর্থের পরে আমরা পঞ্চম শক্তি স্তরে 5s 5p 5d এনাফ, 5d পর্যন্ত হলে আমার যে পরমাণু সংখ্যা রয়েছে এগুলো ইলেকট্রন বিন্যাস করা হয়ে যাবে। এবার এখান থেকে আরেকটু বিষয় এখানে ক্লিয়ার করি। এখানে প্রত্যেকটি উপস্তরের জন্য n প্লাস l এর মান একটা জানা দরকার আছে। যেমন এখানে আমি যদি সহজে বলি s n প্লাস l কিভাবে বের করব, nটা হলো এই যে এখানে কি আসছে, এটা শক্তি স্তরের জন্য আমি কি এসে 1 বসিয়েছি না, যেহেতু 1 ছিল আর 0 এর জন্য কি s ছিল, তাহলে এখানে n প্লাস 1 প্লাস কত 0, এখানে 1। তাহলে এই সব n প্লাস l এর মানটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি একটু পরে বলছি, আগে কিছু মান বের করে নিই। তাহলে 2s হবে কত n প্লাস l 2 প্লাস 0 2, যেহেতু এখানে n এর মান দ্বিতীয় শক্তি স্তর, n এর মান 2s মানে কি 0। এবার আসলে 2p হলো 2 প্লাস 1, আমি একটু আগে বলছি p উপস্থিত l এর মান কত 1, s হলো 0, তাহলে এটা হলো আমি একটু বসবে n প্লাস l 2 প্লাস 1 ইকুয়াল টু 3, তারপর 3s n প্লাস l 3 প্লাস 0, তা হবে তো 3, এবার 4 3p n plus l equal to 3 plus 1 equal to কত 4, 4p 4s n plus l equal 4 plus 0 equal 4, 3d n plus l 3 plus 2 equal কত 5। এইভাবে আমরা কি করলাম, এইখান থেকে এই যে চার্ট থেকে কিন্তু আমি মানগুলো বসিয়েছি, জাস্ট এখানে 3d মানে কি n এর ভ্যালু 3 আর d এর জন্য l এর মান কত 2 1 0 1 2 3, এভাবে। তো এই যে n প্লাস l এর মানটা আমি কেন বের করলাম, এটা বের করার উদ্দেশ্য হলো আমরা যে ইলেকট্রন বিন্যাস করি কোনটার পর কোন ইলেকট্রন কোনটাতে যাবে, যেমন 1s এর পরে 2s, অর্থাৎ এই n প্লাস l এর মান যার কম তার শক্তি কম, ইলেকট্রন আগে সেটাতে প্রবেশ করবে, বুঝতে পারছো? এটা যদি আমরা পরবর্তী আলোচনা করব, কিন্তু এইখানে বিষয়টা আলোচনা করছি তোমাদের সহজে বুঝে যাবে এই বিষয়টা। তাহলে দেখো 1s এর যে 2s এর মান বড়, 2s এর পরে কি 2p এর মান হলো কত 3, হ্যাঁ বল 3s এর মান হচ্ছে 2p এর মান কত 3। যদি এই দুইটার ক্ষেত্রে দেখবে যে যদি মান সমান হয়ে যায়, তাহলে n এর মান যেটা ছোট সেটা শক্তি কম, তাহলে সেটাতে আগে ইলেকট্রন যাবে। এখানে 2p আগে, তারপরে কি আসবে 3s, তারপর এখানে যাচ্ছে 3p, আচ্ছা 3p পরে হচ্ছে আমি এখানে 4s টা আগে লিখছি, এটা কারণ রয়েছে, কারণ এখানে 4s এর মানটা কত আসছে 4, কিন্তু 3d এর মানটা কত আসছে 5, তাহলে আগে তো n প্লাস l এর মানটা আগে গ্রহণযোগ্য, যেটা কম সেটাতে আগে যাবে, সমান হলে n এর মান যেটা কম সেটাতে যাবে। তাহলে স্বাভাবিকভাবে এখানে কি 3p এর পরে 4s এর ইলেকট্রন যাবে, তারপরে 3d তে যাবে, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন যাওয়ার পরে আবার ভিতরে শক্তি স্তরে ইলেকট্রন আসবে। এবার আমরা আসবো যে কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে, 3d এর পরে কিন্তু 4d তে যাবে। এভাবে পরবর্তী অরবিটালগুলো এক এক করে তোমরা নিজেরাই বসাতে পারবে n প্লাস l এর মানটা বের করে,
দেখবে যে n প্লাস l এর মান যেটা কম এটাতে আগে যাবে, আর সমান হলে n এর মান যেটা কম সেটাতে আগে ইলেকট্রন যাবে, অর্থাৎ সেটাকে আগে লিখবে। তারপরে তোমরা বিভিন্ন পরমাণুর ইলেকট্রন বিন্যাসগুলো করে নিতে পারো। এবার আসো s p d f, যে চারটা উপস্থিত রয়েছে কোনটাতে কতটা ইলেকট্রন দিতে পারবে তুমি, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2 × 12 + 1। তাহলে আসলে যদি s আসে, s এ 2 × 2 × 0 + 1 কত, 2 মানে 0, 2 × 1 মানে 2, সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে। তাহলে p এ 2 × 2 + 1 + 1 তাহলে মানে p এর জন্য l এর মান 1, 2 এর কে 2 আর 2 এর কে 3 দুগুণে 6, তাহলে 6 ইলেকট্রন থাকতে পারবে। sp_d এ 2 × 2 + 1, l এর মান কত 2, তাহলে এখানে চলে আসবে 10 ইলেকট্রন। 2 × 4, 4 এর কে 5, 5 দুগুণে 10। f এ 2 × 3 + 1 আসবে 14 ইলেকট্রন। অর্থাৎ এই যে s এ সর্বোচ্চ 2টি, s এ 2টি, p তে 6টি, s এ 2টি, p তে 6টি, s এ 2টি, d তে কয়টি, সর্বোচ্চ p তে 6টি, মানে এইগুলো ইলেকট্রন সর্বোচ্চ তুমি দিতে পারবে। কম দিতে পারবে কিন্তু এর চেয়ে বেশি তুমি দিতে পারবে না। যদি বেশি হয়ে যায় পরবর্তী উপস্তরে চলে যাবে। হ্যাঁ, 1 2 3 4 5 করে ভাবে ইলেকট্রন বসিয়ে সর্বোচ্চ 10 পর্যন্ত তুমি একটা উপস্তরে, d তে সর্বোচ্চ 10, p তে সর্বোচ্চ 6 পর্যন্ত, s এ সর্বোচ্চ 2টি দিতে পারবে। তো আশা করি তোমাদের ইলেকট্রন বিন্যাস করতে আর কোনো অসুবিধা হবে না, এখন থেকে এই ধারণাটা যদি তোমাদের ক্লিয়ার থাকে। তো এই হলো মোটামুটি সহকারী কোয়ান্টাম সংখ্যা। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝেছে সহকারী কোয়ান্টাম সংখ্যাটি। তো এর পরবর্তী যে কোয়ান্টাম সংখ্যাটা হলো 3 নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা আজকে একটু ধারণা দিয়ে দিই। এটা n দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। চুম্বকীয় কোণ, চুম্বক মানে কি ম্যাগনেট, ম্যাগনেট থেকেই আসলে n কথাটি এসেছে আর কি। তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা, অর্থাৎ উপশক্তি স্তরের মধ্যে আবার কিছু ভাগ রয়েছে, অর্থাৎ উপশক্তি স্তরগুলো বিভক্ত হয়, তারপর সেই বিভক্তিকৃত ওই উপশক্তি স্তরগুলোতে কিন্তু ইলেকট্রন অবস্থান করে। আর উপশক্তি স্তর বিভক্তি হওয়ার ফলে যেগুলো সৃষ্টি হয় এগুলো উপশক্তি স্তর বলে, অর্থাৎ আমরা সেগুলি সংক্ষেপে অরবিটাল বলে থাকি। যদি আমরা 1s 2s 3s 3p এগুলিকে অরবিটাল বলি, এতে একবারে ভুল হবে তা না, স্বাভাবিকভাবে অর্থাৎ একদৃষ্টিতে সেগুলো বলা যায়, কিন্তু মূলত অরবিটাল হলো, যেমন p অরবিটাল তোমরা আগেই জানো যে px py pz এরকম 3টি p নিয়ে কিন্তু 2p অরবিটাল বা 3p অরবিটাল প্রত্যেকটা 3টা ভাগে বিভক্ত হয়। তাহলে এই px py pz গুলো হলো কি অরবিটাল, আর এই জিনিসটাই প্রকাশ করা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ m এর সাহায্যে। তাহলে এটা সংজ্ঞাটা আমরা নিয়ে নিই যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে এটা না দিয়ে প্রথম থেকে আসি। চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে উপশক্তি স্তরগুলো ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। উপস্থিতিগুলো ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে, ফলে যে কোয়ান্টাম সংখ্যার ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে, ফলে যে উপশক্তি স্তর সৃষ্টি হয়। সৃষ্টি হয় তাদেরকে যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় সেটাই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা।
এটা কিন্তু সংখ্যাটা আসে, এটা খুব গুরুত্বপূর্ণ এই সংখ্যাটা তোমাদের জন্য। পরের সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, তাকে তোমরা লিখে নিবে। তাকে কি বলা হচ্ছে? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলা হচ্ছে, আর এটাকে স্মল এম দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তাহলে আর এখানে উপর শক্তি স্তরটা হলো মূলত কি অরবিটাল, এটাও একটু খেয়াল রাখবে আগে। আর এখানে কিভাবে মানটা বের করবে, হ্যাঁ, এম সমান সমান যে সূত্রটা আমরা বলবো মাইনাস এল থেকে 0 হয়ে প্লাস এল পর্যন্ত, এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা একটা উপস্তরে অর্থাৎ এল দিয়ে যেহেতু উপস্তরগুলি বুঝিয়েছি আমি, এল এর প্রত্যেকটা উপস্তরে এল একটা মান রয়েছে, তো ওই এল এর মান দিয়ে আমরা কি করতে, কোন উপস্তরে কতটা এম এর মান রয়েছে সেটাই তার অরবিটাল বা উপস্তর হবে। ওকে, তাহলে আমরা এক এক করে সেগুলো একটু বের করি। দেখো এস উপস্তর, এখানে একটা আমি লিখে নিই উপস্তর, এল এর মান, তারপরে এম অরবিটাল সংখ্যা। তাহলে দেখো যদি এস উপস্তর হয় এল এর মান কত 1, তাহলে এম এর মান হবে এই যে মাইনাস এটা 0, তাহলে মাইনাস 0 থেকে প্লাস 0 সবই 0, তাহলে এম এর মান শুধু 0। তাহলে উপস্তরে অরবিটাল একটি, অর্থাৎ এস এ কোনো উপস্তর নেই, এস উপস্তরটাই এস অরবিটাল। বুঝে গেছে? এই কারণে বলছি যে কিছু কিছু উপস্তরকে অরবিটাল বলা যাচ্ছে। তাহলে এসটাই উপস্তর, আবার এসটাই অরবিটাল। এবার আসলে পি, এটা 1, তাহলে এটা যদি এখানে 1 হয়, এটা -1 থেকে কি আমাকে 0, তারপরে আমাকে প্লাসে যেতে হবে, -1 0 +1, তাই কি শুধু সূত্রের মান বসিয়েছি আর কিছুই নেই। এখানে কয়টা মান এসেছে? 3টা, অর্থাৎ পি উপস্তরে অরবিটাল কয়টি? 3টি, এই যে একটু আগে দেখিয়েছি px py pz। এবার আসলে ডি উপস্তরে 2, তাহলে -2 -1 0 +1 +2, তাহলে কয়টা মান আসলো? 5টি মান আসলো। বুঝতে পারছো? খুব ইজিলি আমরা মানগুলো বের করতে পারছি। এবার এক উপস্তরে দেখো এটা 3, এটা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, খেয়াল রাখবে, এটা আলাদা এটা আলাদা। তারপরে -3 -2 -1 0 +1 +2 +3, তাহলে টোটাল কয়টি মান? 60টি, অর্থাৎ এক উপস্তরের অরবিটাল কয়টি? 60টি। এভাবে প্রত্যেকটা উপস্তরের মোট অরবিটাল বের করে তোমরা একটা শক্তি স্তরের মোট কতটি অরবিটাল আছে সেটাও বের করতে পারবে। কারণ একটা উপস্তর যদি দেখো 2s এবং 2p থাকে, তো 2s একটি অরবিটাল, 2p কত? 3টি, তাহলে মোট অরবিটাল কয়টি? 4টি, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল আছে 4টি। খুব সিম্পল এই হিসাবটা দিয়ে তোমরা বের করে নিতে পারো। তাহলে এটা হলো মোটামুটি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমি দেখছি সময়টা কতটুকু হয়েছে, তাহলে আমি পরবর্তী কোয়ান্টাম সংখ্যাটা ব্যাখ্যা করতে পারবো। আমি আরেকটু দেখিয়ে দিই, আরেকটু সময় নিয়ে। পরবর্তী যে লাস্ট কোয়ান্টাম সংখ্যাটা সেটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যাটা আমরা কি দিয়ে প্রকাশ করবো? সেটা যেহেতু প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা প্রকাশ করেছি, এর আগে প্রথমটা ছিল এস এন প্রধান, তারপর ছিল সহকারী এল চুম্বকীয় এম। এই স্পিন কোয়ান্টাম সংখ্যা হলো এস, এটাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। স্পিন মানে এটা ঘোরার দিকটা প্রকাশ করবে। এটা সিম্পল বিষয় যে প্রত্যেকটি অরবিটাল, অর্থাৎ পরমাণুতে এখন আমরা যে চুম্বক অরবিটাল পেয়েছি, অর্থাৎ এস উপস্তরে একটি অরবিটাল, পি উপস্তরে 3টি অরবিটাল, এরকম প্রত্যেকটি অরবিটালে কতটি করে ইলেকট্রন থাকতে পারবে সেটাই। প্রতিটি অরবিটালে দেখো +12 এবং -12, এটা একটা বিপরীত, একটা বিপরীত বোঝানোর জন্য। টোটাল অরবিটালকে যদি এক ধরি, তাহলে দুইটাকে 50-50 ভাগ করলাম, একটা বিপরীত একটা বিপরীত দিকে ঘূর্ণনটা বোঝাবে। -12 বিপরীত স্পিন বিশিষ্ট সর্বোচ্চ দুটি
ভিতরে ইলেকট্রন থাকতে পারে। এটাই স্পিনের মূল বিষয়, এখানে আর তেমন কিছু নেই। তো প্রত্যেকটা অরবিটালে কতটুকু ইলেকট্রন থাকবে। একটি ইলেকট্রনের ঘূর্ণন ক্লকওয়াইজ হলে অপরটি হবে এন্টি ক্লকওয়াইজ। একটি ঘূর্ণন ঘড়ির কাঁটার দিকে হলে অপরটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। অর্থাৎ এই যে একটা অরবিটাল যদি আমি চিন্তা করি, এখানে যদি দুইটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন যদি এদিকে ঘুরে আর একটা ইলেকট্রন কি এইভাবে ঘুরবে, অর্থাৎ মুখোমুখি হবে না। কারণ এগুলো কিন্তু একটা অরবিটাল যদি চিন্তা করি, তুমি এইভাবে চিন্তা করো, একটা ইলেকট্রন কিভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, আর একটা ইলেকট্রন এইভাবে ঘুরতেছে। তাহলে একই জায়গার মধ্যে দুইটা ইলেকট্রন কিন্তু দুইটা পথ নিয়ে ঘুরতেছে, একটা অরবিটালের মধ্যে কিন্তু দুই দিকে দুইটা পথ নিয়ে ঘোরার কারণে বিপরীত ঘুরতেছে, কিন্তু এরা মুখোমুখি হচ্ছে না। তো এইভাবে প্রত্যেকটা অরবিটালে, তাহলে আমরা জানি যে এস অরবিটালে যে দুইটা অরবিটাল রয়েছে, একটা অরবিটাল রয়েছে, তাহলে এই যে S1 এসে একটি ইলেকট্রন এইভাবে হলে অপর ইলেকট্রন এইভাবে হতে থাকে, মানে এই ইলেকট্রনটা ঘড়ি কাঁটা দিকে এটা বিপরীত দিকে, এটার মান প্লাস আর এটার মান মাইনাস হবে। এরকম ভাবে 2px 2py 2pz প্রত্যেকটা থেকে এরকম দুইটা করে ইলেকট্রন থাকবে, এর বেশি থাকবে না। একটা দেওয়া যাবে কিন্তু দুইটার বেশি দেওয়া যাবে না। এইভাবে কোন অবস্থায় কতটি ইলেকট্রন থাকবে সেটাও কিন্তু বের করা যায়। এই হলো মোটামুটি আমার 4টি কোয়ান্টাম সংখ্যার বর্ণনা। তো আশা করি তোমরা খুব ভালোভাবে ক্লাসটি দেখেছো এবং ভালোভাবে বুঝেছো। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা এই কোয়ান্টাম সংখ্যার কিছু প্রয়োগ দেখাবো, একেবারে বিভিন্ন শক্তি স্তরে এই কোয়ান্টাম সংখ্যা n l m s এই 4টি হিসেব করে মোট অরবিটাল মোট ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করতে হয় এটা আমরা দেখাবো। তোমরা যদি বই দেখো তোমরা নিজেরাও পারবে, আশা করি। তোমরা আমার এই পদ্ধতিগুলো একটু ভালোভাবে দেখে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারবে, কারণ প্রত্যেকটা ধাপ ধাপ করে আলাদা করে দেখিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা ক্লাসগুলো নিয়মিত করছো এবং দেখছো, সবাই আশা করি ক্লাসগুলো দেখবে আর সময়টা নষ্ট করবে না। তোমাদের কাছে বারবার আমাদের একটাই উপদেশ, তোমরা সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।